নিষিদ্ধ চাওয়া লেখিকা আফরোজা পর্ব ৪৪ ও ৪৫। আদনান, আসো বাচ্চারা, তোমাদের স্যারের বাড়ি কেমন লাগছে দেখো, আবার তোমাদের দুলাভাইও হয় বলেই সজলকে চোখ মেরে দিল। সজল ইশারায় বুঝাচ্ছে, তোর খবর আছে শালা। ইহানা, ফারিয়া, রিদিমা তিনজন হাঁ করে তাকিয়ে আছে। এত বড় বাড়ি দেখে রাজকীয়ভাবে সাজানো রাজাদের মহলের মতো লাগছে। ইসরাত সোপায় বসে কাঁপছে, ওর খুব লজ্জা লাগছে। আদনান, বাচ্চারা বাহিরে দরজার কাছে দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরে আসবে? রিদিমা চেতে উঠে আদনানের সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে, সারাদিন বাচ্চারা বাচ্চারা বলেন কেন? সমস্যা কি আপনার? হ্যাঁ, আমাদের নাম জানেন না? হিটলার একটা, সারাদিন জ্বালাতন করে। আদনান রিদিমার চুল টেনে ধরল। আমি হিটলার? তুই হিটলারের বংশের মেয়ে, চুল টেনে ছিঁড়ে ফেলবো। বাচ্চা মেয়ে সারাদিন মুখে মুখে তর্ক করে। রিদিমা দুই পা জাগে আদনানের চুল দুই হাত দিয়ে টেনে ছিঁড়ছে। সবসময় আমার সাথে লাগা, আজকে আমি সব চুল ছিঁড়েই ফেলবো। আদনান, আহ, ব্যথা পাচ্ছি। আমার চুল ছাড় শয়তান মেয়ে, মাথার সব চুল পড়ে গেছে, বাকি যা অবশিষ্ট আছে তাও যদি ছিঁড়ে ফেলো, কোনো মেয়ে আমাকে বিয়ে করবে না। সবাই ওদের কর্মকাণ্ড দেখে হাসতে, সারাদিন দুজন এই রকম ঝগড়া করতেই থাকে। ওদের এসব দেখতে দেখতে সবাই অভ্যস্ত হয়ে গেছে। রিদিমা, ছাড়বো না, আজকে সব চুল ছিঁড়ে ফেলবো। আদনান, বন্ধু বাঁচা আমাকে, এই ডাইনির হাত থেকে বাঁচা। সজল, এই না হলে আমার ছাত্রী, একদম সব চুল ছিঁড়ে ফেলো। বাচ্চা মেয়েগুলোর সাথে পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করে, একদম সব চুল ছিঁড়ে ফেলো বলেই বাঁকা হাসি দিল। আদনান, ল্যাংটাকালের বন্ধুর সাথে এমন করতে পারলি? ভাবি, আপনি তো আমার পক্ষে, আমি জানি আপনি কিছু একটা করেন। ইসরাত, কি করছিস রিদিমা? ভাইয়াকে ছেড়ে দে, ভেতরে আয়। ইসরাত গিয়ে রিদিমার হাত ধরল। রিদিমা চুল ছেড়ে দিয়ে, আমার কলিজার জন্য আজকে বেঁচে গেলেন, না হলে আজকে সব চুল ছিঁড়েই ফেলতাম। আদনান রিদিমার ঠোঁট বাড়ায় থাপ্পড় মেরে, বেশি কথা বলো বাচ্চা মেয়ে। রিদিমার আগে ফুঁসতে ইসরাত রিদিমার হাত ধরে ভেতরে নিয়ে গেল। সবাই গিয়ে সোফায় বসতে। ইহানা চারপাশে চোখ বুলিয়ে ইমতিয়াজকে খুঁজছে। সজল দেশে আসছে 2 দিন হয়ে গেছে, কিন্তু এখনো ইমতিয়াজের দেখা পেলাম না। ইমতিয়াজের মুখটা দেখতে খুব ইচ্ছে করছে। ইহানা, ভাই, আর কেউ কি আসবে না নাকি শুধু আমরাই? সজল, কাকে কাকে লাগবে তোর? ইহানা মিনমিন করে, কাউকে না। আদনান ভাইয়া বলল সবাই নাকি এখানে থাকবে কয়দিন, তাই জিজ্ঞেস করলাম আর কেউ কি আসবে? সজল, আদনান বলল, আর তোরা চলে এসেছিস, সে যেখানে যেতে বলবে তোরা সেখানে চলে যাবি? এদের পরিবারগুলো কেমন? কোনো চিন্তা ধান্দা নেই। এত বড় বড় মেয়েগুলো কোথায় যাচ্ছে, কার বাড়িতে যাচ্ছে, কার সাথে থাকবে, কোনো খোঁজ খবর কিছুই নেয় না। খুব রাগ নিয়ে কথাগুলো বলল। ইহানার চোখে পানি চলে এসেছে। ভাইয়া কি চায় না তার বাড়িতে আমরা আসি? তাই বলে বাবা মাকে নিয়ে কথা বলবে? এভাবে অপমান না করলেও পারতো। মাথা নিচু করে বসে আছে তিনজন, ওদের খুব খারাপ লাগছে। বাড়িতে ইসরাতের অসুস্থতার কথা বলে হাতে পায়ে ধরে এত কষ্ট করে এসেছে, অপমান হওয়ার জন্য। সজল ইসরাতের দিকে তাকিয়ে, ওদেরকে উপরে নিয়ে যাও, আমার রুমের পাশে দেখো 2-3টা রুম খালি আছে, ওদেরকে ওখানে নিয়ে যাও। সবাই ফ্রেশ হয়ে নাও, নাস্তা পাঠিয়ে দিচ্ছি। পারভেজ 2টা লাগেজ নিয়ে ভিতরে ঢুকলো। পারভেজের পিছনে 2জন বডিগার্ড 3-4টা লাগেজ নিয়ে দাঁড়ালো। পারভেজ, এগুলো কোথায় নিয়ে যাব স্যার? সজল অবাক হয়ে, এতগুলো লাগেজ কিসের? কে আনতে বলছে? রিদিমা, এগুলো আমরা নিয়ে আসছি, 3-4 দিন থাকবো তো, তাই আমাদের কাপড় একটু বেশি করে নিয়ে এসেছি। সজল, লাগেজ দেখে তো মনে হচ্ছে না 3-4 দিনের জন্য আসতো, পার্মানেন্টলি থাকার জন্য চলে এসেছো নাকি? সবগুলোরে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। বের করে দিলেও খারাপ করেনি, এক একটা অকম্মার ঢেকি। ইসরাত, উপরে চল তোরা, এই লোকের বাজে কথা শুনিস না। ফারিয়া, আজ সারা রাত আমরা গল্প করব বলে চলে গেল 4জন উপরে। আদনান, আমি কোন রুমে থাকবো বল, আমিও ফ্রেশ হয়ে ঘুমাবো। সজল, বাড়িটাকে ধর্মশালা পেয়েছিস নাকি? তুই যা, বাড়ি যা শালা। জামাল, আসতে পারি? সজল দরজার দিকে তাকিয়ে দেখে জামাল তামান্না দাঁড়িয়ে আছে হাতে লাগেজ নিয়ে। সজল, আর কেউ কি বাকি আছে? রাস্তা থেকে 3-4জন ধরে নিয়ে আয়। আমি তো ধর্মশালা খুলেছি, আমার বাড়িতে সবাইকে আশ্রয় দিচ্ছি, আশ্রয় কেন্দ্র খুলবো ভাবছি। জামাল, কি ভাবছ, অপমান করলেই ফিরে যাব? তামান্না, উপরে যাও, তোমার ননদের শ্বশুরবাড়ি বলে কথা, আমরা মেয়ে দিয়েছি, আমাদের তো অপমান সহ্য করতেই হবে। ছেলেপক্ষ যা খুশি তা বলুক, এগুলো আমাদের কানে নেওয়া যাবে না। জামাল, সেবা যত্ন করো কিছু, সেবা যত্নে ত্রুটি হলে বোন আবার ফিরিয়ে নিয়ে চলে যাব। সজল, তোরা যে আমার রোমান্সের 12টা বাজাতে এসেছিস, এরকম চলতে থাকলে তোদের আর মামা ডাক শুনতে হবে না। আদনান, তোর রোমান্সের 12টা বাজাতেই তো এসেছি, হাসপাতালের বেড ভেঙে ফেলেছিস শালা।
সজল, হাসপাতালের বেড না শুধু ফ্লোরও ভেঙে ফেলার ক্ষমতা রাখি। বউটা অসুস্থ তাই ছেড়ে দিলাম। আদনান, এই তোর ছেড়ে দেওয়া শালা। জামাল কাশি দিয়ে, আমি এখানে আছি, চুপ কর, ইসরাত আমার বোন হয়। সজল, এই পিচ্চি বাহিনীকে তোরা নিয়ে এসেছিস, এগুলোকে তোরা সামলাবি, আমার বউ আমাকে সামলাবে। আদনান, আমি শুধু রিদিমাকে দেখে শুনে রাখবো, আর রিহানা বুঝদার আছে, ওকে নিয়ে সমস্যা হবে না। ফারিয়ার দায়িত্ব পারভেজকে বুঝিয়ে দিব। সজল, বাচ্চা মেয়েটার দিকে নজর দিয়েছিস তুই? আদনান, নিজে করলে প্রেম খেলা, আমি করলে চরিত্র কালা। জামাল, তুই ক শালা, আমার তো দুলাভাই হয় তাই কিছু কইতে পারি না। সবাই মিলে ইসরাতকে ঘিরে ধরেছে। হাসপাতাল থেকে কখন আসলি? স্যারের বাড়িতে কি তুই আগেও আসতি? রিদিমা, সত্যি করে বল, তোকে আমার সন্দেহ হচ্ছে। ইসরাত, কি সব বাজে কথা বলছিস? তোরা যা। লজ্জায় মাথা নিচু করে আছে, ওর খুব লজ্জা লাগছে। তামান্না, কি করছো তোমরা? আমার ননদিকে এরকম লজ্জা দিচ্ছ কেন? সজল ভাই হয়তো চুমু দিছে, এর থেকে বেশি কিছু করে নাই আমার বিশ্বাস। ইসরাত, সি ভাবি, তুমিও ওদের সাথে তাল মেলাচ্ছ, এখানে থাকবই না। ফারিয়া, কোথায় যাচ্ছিস? আমাদের পুরো বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবি? ইসরাত, আমি নিজেই তো এখনো পুরো বাড়ি দেখিনি, তোদেরকে কি দেখাবো? স্যারকে বলি, সে তোদেরকে দেখাবে। ইহানা, চলো আমরা সবাই মিলে ছাদে যাই। ইসরাত, এত রাতে যাব না, রাত 9টা বেজে গেছে, কালকে সকালে যাব। রিদিমা, ভাবি তুমিও আমাদের সাথে থাকবে? আজকে আমরা সবাই মিলে সারা রাত আড্ডা দিব, এই মুহূর্তে আর ফিরে আসবে না। তামান্না, আতা ননদিরা, একজন স্টাফ এসে ডিনার করার জন্য ডেকে গেছে। রিদিমা, চলো আগে খেয়ে আসি, অনেক খিদা লাগছে। ডাইনিং টেবিলে ছেলেরা আগে থেকেই বসে আছে। সজল, আদনান, জামাল, ইমতিয়াজ, পারভেজ। আদনান, দলবাহিনী চলে আসছে। সবাই সিঁড়ির দিকে তাকালো। ইমতিয়াজ ইহানার দিকে তাকিয়ে আছে। 2 বছর পরে ইহানাকে দেখলো। 2 বছরে মেয়েটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। গোলাপি কালারের সালোয়ার কামিজ পরা, ওনাটা গলায় পেঁচানো, চুলগুলো কাঁকড়া দিয়ে বেঁধে রেখেছে, ঠোঁটে হালকা লিপস্টিক, কপালে টিপ। ইহানা অনেক সুন্দর, গায়ের রংটা দুধে হালতা, সজলের গায়ের রং পেয়েছে। ইমতিয়াজ তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল, মনে মনে বলছে, এ আমি কি করছি? ইহানা একদৃষ্টিতে ইমতিয়াজের দিকে তাকিয়ে আছে। কালো মানুষের চেহারায় যে এত মায়া থাকে, ইমতিয়াজকে না দেখলে বোঝাই যেত না। ডাইনিং টেবিলে 12 জন বসে খাবার খেতে পারবে। ইয়া বড় কাচের ডাইনিং টেবিল, এক সাইডে সব ছেলেরা বসে আছে। সজলের পাশের চেয়ারটায় কেউ বসে নাই, ইসরাতের জন্য খালি রাখছে। আদনান, বসে পড়ো সবাই, খুব খিদা লেগেছে, তোমাদের জন্য না খেয়ে বসে আছি। এক এক করে সবাই বসে পড়ল। যে ইসরাত ইহানার পাশে বসতে যাবে, তখনই সজল কাশি দিয়ে অগ্নি চোখে ইসরাতের দিকে তাকালো। ইসরাত সজলের দিকে তাকিয়ে বুঝতে পারল সজল কি চাচ্ছে। এতগুলো মানুষের সামনে সজলের পাশে বসতে খুব লজ্জা লাগছে। আবার সজলকে কোনো বিশ্বাস নাই, সবার সামনে কি করে বসে ঠিক নাই, তাই সজলের পাশে গিয়ে বসলো। রিদিমা, কলিজা, কাজটা ঠিক করলি না, এখানে চেয়ার খালি থাকতে স্যারের পাশে গিয়ে বসতে হলো। আদনান, এই মেয়ে চুপ, কোথায় কি বলতে হয় এখনো বোঝে না। রিদিমা মুখ ভেঙচি মেরে খাওয়া শুরু করলো। ইসরাত প্লেটে হাত দিয়ে বসে আছে, মাথা নিচু করে, লজ্জায় খেতে পারছে না। সজল ইসরাতের চেয়ার টেনে নিজের কাছে নিয়ে গেল, দূরত্বটা মিটিয়ে নিল। ইসরাত আস্তে করে বলল, কি করছেন, সবাই দেখছে তো। সজল এক হাত দিয়ে ইসরাতের কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলছে, রাতে আমার কাছে চলে আসবি, আর যদি না আসিস সবার সামনে থেকে তুলে নিয়ে আসবো। ইসরাত, ছাড়ুন, ভাইয়ারা দেখছে। আদনান পা দিয়ে সজলকে লাথি মারছে। শালাইটা ডাইনিং টেবিল, সবাই খাবার খাচ্ছে, এখানে শুরু হয়ে গেছিস। সজল, কি বলেছি মনে থাকবে তো, খাওয়া শেষ করে নাও তাড়াতাড়ি। ইসরাত অনেকটা মনে সাহস জুগিয়ে, আপনার সাথে আমি ঘুমাবো না, যে আমাকে ভালোবাসে না তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। সবাই খাবার খাচ্ছে আর মিটমিট করে হাসছে। সজলের তামাশা দেখে কেউ লজ্জায় ওদের দিকে তাকাচ্ছে না। সজল ইসরাতের পেটে জোরে চাপ দিয়ে ধরল, কি বললি তুই, রাত্রে আসবি না আমার কাছে? বান্ধবীদের সাথে আড্ডা দেওয়ার প্ল্যান করেছিস? ইসরাত ব্যথায় 2 হাত দিয়ে মুখ চেপে ধরল, কিছু বলতেও পারছে না, সবাই বসে আছে তাই। হুট করে ফারিয়া বলে উঠল, স্যার আপনি কি খাবার খাবেন না? খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। সজল ইসরাতকে ছেড়ে দিয়ে গম্ভীর কণ্ঠে ইসরাতকে বলল, তাড়াতাড়ি খাওয়া শেষ করে নাও, রুমে চলো, তোমার সাথে আমার কিছু কাজ আছে। আদনান, ভাবির সাথে আমরাও কি আসবো? বাঁকা হাসি দিল।